তো এর মধ্যে মির্জা ফখরুলের সাথে ওয়াকারের মিটিং হয়েছে, এটা গুটু করার জন্য গোপনে। জানেন এটা কি হয়েছে? আসেন দেখি। গত 23 অক্টোবর রাত 8টা থেকে 11টা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি একটা গোপন মিটিং করছে বিএনপি নেতৃবৃন্দ। ওয়াকারের আবার ওই দিন একটা বিয়ার দাওয়াত ছিল না, কিছু যেন দাওয়াত ছিল, এটি গেছিল ওখানে, যে আবার ফিরে আসছে, কইছে খামু না, আমি বাসার গেস্ট আছে, তাই ফিরে আসছে তাড়াতাড়ি। দেখাইছে যে আমি তো গেছি উঠি। মির্জা ফখরুল আলমগীরের সাথে ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আকবর, আরেকজন অচানা ব্যক্তি চেনা যায় নাই। গত 14 মাসে এরকম আরো কয়েকটা গোপন অভিসার হয়েছে আর কি, এই দুই জগতের দুই মানুষের। প্রধান উপদেষ্টা কি জেনারেল ওয়াকারের রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনা অনুমতি দিচ্ছেন? করিচ্ছে যে কিছু কর না কেন, আপনার আশকারা পেয়ে পেয়ে তো এগুলো হয়েছে। অতীতে কোন সেনা প্রধান এরকম দুঃসাহস দেখায়নি। এই অনুমতি ছিল না জানে কুর্মিটোলা গল্ফ ক্লাবের পিছনের রাস্তা দিয়া গোপনে সেনা ভবনের পিছনের দরজা দিয়া ওয়াকারের বাসভবনে ঢুকতে হয়েছে মির্জা ফখরুলের। প্রশ্ন হইতেছে, এই দুই পক্ষ পিছনের দরজা দিয়া অন্য কিছু কি করতে চায়? ওয়াকার সাহেব আর মির্জা সাহেব শুনে রাখেন, সৈনিক আর জুনিয়র অফিসাররা কিন্তু খায়েশ মিটিয়ে দিবে একেবারে, মাই করলে একটা মাটির পড়বি না। আলোচনা কি হয়েছে দুইজনের মধ্যে শুনবেন? আচ্ছা শুনেন, দুইটা বিস্ময়কর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে হটায় বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে চায়। মানে সামনের মাসে প্রধান বিচারপতি অবসরে যাবে, সে তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের যে রায় ছিল সেটা বাতিল করে দিয়ে চলে যাবে। তাহলে সদ্য সাবেক বিচারপতি হিসেবে সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে। কেস কলের সন্দর্ভ বরাবর হয়েছে আর কি। হ্যাঁ, সিস্টেম ভালোই, ব্যবস্থা ভালোই করেছে। বিপরীতে বিএনপির মহাসচিব মির্জা আলমগীর জনপ্রশাসন এবং পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে ওয়াকারের সমর্থন চাইছে। এবার বুঝছেন তো এই নির্বাচন নিয়ে কি সব খেলা চলিচ্ছে সারা দেশ জুড়ে। এবার আসেন চীনের প্রভাব ঠেকানোতে সামরিক ক্ষেত্রে আমেরিকার প্রস্তাব নিয়ে আলাপ করি। যেহেতু এই খবরটা আসছে আমি চীনে থাকার সময়, তো চীনারা এটা নিয়ে একটু দেখাশোনা করেছে, হাসাহাসি করেছে। চীনারা এটা নিয়ে একটু দেখেছে টেকেছে আর কি খবরটা। আমরাও দেখাইছি চীনাদেরকে, দেখো দেখো কি হইতেছে। তো অস্ত্র কেনার ক্ষেত্রে বা সামরিক সহায়তার ক্ষেত্রে একটা প্রতিযোগিতা কলে শুরু হয়েছে। এইখানে আপাতত সরাসরি আমেরিকা নাই, তুরস্ক আছে। ন্যাটোর সদস্য হিসেবে তুরস্ক এই উদ্যোগে আমেরিকার সমর্থন থাকতে পারে। আমি এই প্রসঙ্গে পৃথিবীর সেরা ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে রেফার করব, ইন্টেলিজেন্স অনলাইন থেকে। এটা সব একটু দেখে দেন, এই রিপোর্টগুলো বহুমূল্য, আপনার দাম দেখে নিতে পারেন, এটা সব দেখে দেন। তবে এটা সাবস্ক্রাইব করেছি আমরা আমাদের চ্যানেল থেকে। এইখানে বাংলাদেশ সংক্রান্ত যে ইন্টেলিজেন্স রিপোর্ট আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এই রিপোর্টটা ফরাসিতে, আমি অনুবাদ করে কইতেছি, আসেন রিপোর্টটা দেখি। 15 অক্টোবরে 2025 এইটা বাংলাদেশ সম্পর্কিত এই রিপোর্টটা বলছে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন যুদ্ধ বিমান এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আলোচনা চলতেছে। এখানে কইতেছে বাংলাদেশ ঘিরে চীন এবং তুরস্কের প্রতিযোগিতা। অক্টোবরের শুরুতে বিমান বাহিনীর প্রধান জেনারেল হাসান মাহমুদ খান তুরস্ক যান। এই সফরটা গত কয়েক মাস ধরে চলা তুরস্ক বাংলাদেশ প্রতিরক্ষা আলোচনার আনুষ্ঠানিক একটা রূপ দিছে। তবে ঢাকায় বাজেট সংক্রান্ত সিদ্ধান্ত এখনো হয়নি যে এটার কি বাজেট টাজেট পাওয়া যাবে কিনা। চীনের সঙ্গে কোন যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি কিন্তু সেই জন্য এখনো হয়নি। নানা গুজব আছে বাংলাদেশ এখনো যে-10 CE যুদ্ধ বিমান কেনার বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষর করেনি। জেনারেল খান ব্যক্তিগতভাবে জানাইছেন যে ওই ইন্টেলিজেন্স অনলাইনকে যে এই বিষয়ে কোনো বাজেট নথি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেট অনুমোদন করেনি এখনো। চীনা দূতাবাস আপাতত বিরত থাকতে বলছে, কারণ এই প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার অন্তর্বর্তীকালীন কখন চলে যায় তার কোনো ঠিক নাই। আবার এই জেনারেল খান অক্টোবরের শুরুতে তুরস্কে একটা সামরিক শিল্প প্রতিনিধি দল নিয়ে গেছিলেন। তিনি সেখানে অ্যাসেলসান এবং বেকার ম্যাকিনার বিখ্যাত TB2 ড্রোনের নির্মাতা যেটা, এর সঙ্গে বৈঠক করছেন। বাংলাদেশ ইতিমধ্যে TB2 ড্রোন চালিয়েছে, কিন্তু এর আগে জুলাই এবং আগস্টে আরো দুইটা অনানুষ্ঠানিক সফর হয়েছিল। অক্টোবরের সফর সেই আলোচনাগুলোকে একটা আনুষ্ঠানিক রূপ দিছে। ঢাকা এখন নতুন প্রজন্মের হাইজার মিসাইল ডিফেন্স সিস্টেম, বিমান বাহিনীর সিস্টেম আপগ্রেড এবং রকেটসনের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এইসব তুর্কি সরঞ্জাম কিনতে আগ্রহী। আর বাংলাদেশ বিমান বাহিনী বহু বছর ধরে চীনের J-7 ফাইটার জেট চালাইতেছে। এইটা কিন্তু সোভিয়েত MiG-21 এর সংস্করণ। এইগুলা 1960-এর দশকের নকশা করা এবং 2013 সালে বাংলাদেশের জন্য শেষবার উৎপাদিত হয়, এরপরে কিন্তু উৎপাদন বন্ধ। এখন বিমান বাহিনী নতুন বিমান কেনা এবং পুরানোগুলোর আধুনিকরণ উভয় দিকে দৃষ্টি রাখছে। তো বাংলাদেশের তুরস্কের কাছ থেকে অস্ত্র কেনার বিষয়টা কৌশলগতভাবে আমেরিকার জন্য উপকারী, অন্তত গ্রহণযোগ্য। কেন আসেন সেটা বুঝে দেখি। তুরস্ক এখনো মিডলম্যান, সরাসরি না, পরোক্ষভাবে আমেরিকান সিস্টেমের সাথে যুক্ত। তুরস্ক অনেক বড় প্রতিরক্ষা কোম্পানি যেগুলো আছে সেগুলো মূলত ন্যাটো মানদণ্ডে ন্যাটো স্ট্যান্ডার্ড কম্প্যাটেবল অস্ত্র তৈরি করে, অর্থাৎ তাদের কমিউনিকেশন সিস্টেম, ইন্টারফেস এবং সামরিক সফটওয়্যার আংশিকভাবে পশ্চিমা প্রযুক্তির সাথে সংযুক্ত, সামঞ্জস্যপূর্ণ। ফলে বাংলাদেশ যদি তুরস্ক থেকে এই সমস্ত সিস্টেম নেয়
তাহলে সেগুলো চীনা বা রুশ সিস্টেমের মতো ক্লোজ টেকনোলজি না। এইটা বাংলাদেশকে আমেরিকান সমর্থিত প্রযুক্তি ইকোসিস্টেমের কাছাকাছি নিয়ে আসে, সরাসরি যুক্ত না হইয়াও। 2 নাম্বার হইতেছে তুরস্ক কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে প্রতিযোগী, কিন্তু সে ন্যাটো সদস্য। এইটাকে বলা যেতে পারে যে কন্ট্রোলড অটোনমি আর কি, বা নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসন। তুরস্ক অনেক সময় আমেরিকান নীতির সঙ্গে দ্বন্দ্বে যায়, যেমন ধরেন S-400 কেনার ব্যাপারে, কিন্তু তবুও এটা ন্যাটো সদস্য এবং আমেরিকার সামরিক কাঠামোর অন্তর্ভুক্ত। তাই যদি বাংলাদেশ তুরস্ক থেকে অস্ত্র কেনে, সেটা আমেরিকার দৃষ্টিতে কম ঝুঁকিপূর্ণ বিকল্প, চীন বা রুশ অস্ত্র কেনার তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য। এইভাবে ওয়াশিংটন বলতে পারে ঢাকা চীনের বদলে অন্তত ন্যাটো অ্যালাইন্ড সাপ্লায়ার বেছে নেয়। রকেটস এন্ড মিসাইলের কিছু ইলেকট্রনিক কম্পোনেন্টও বা চিপসেট পশ্চিমার লাইসেন্সে। ফলে বাংলাদেশ যদি তুরস্কের কাছ থেকে কেনে, তাহলে সেখানে আমেরিকান সাপ্লাই চেইনের একটা পার্টিসিপেশন থেকেই যায়, অংশগ্রহণ থেকেই যায়। এটাও যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিক স্বার্থে উপকারী। 4 নাম্বার, কূটনৈতিকভাবে চীন নির্ভরতা কমানোই যদি মূল লক্ষ্য হয়, তাহলে আমেরিকার বর্তমান দক্ষিণ এশিয়ার নীতি, বিশেষ করে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি, এটা চায় বাংলাদেশ যেন চীনের সামরিক নির্ভরতা থেকে ধীরে ধীরে বেড়ায় আসে। তুরস্ক থেকে কেনা মানে হইলো চীনের উপরে নির্ভরতা কমানো। তাদের দুইটাই হইলো, আমেরিকার দিক থেকে পুরোপুরি না ঝোঁকাও হইলো, আবার আমেরিকার অ্যালায়ের অস্ত্র কেনা হইলো। এটাকে বলা যেতে পারে থার্ড পাথ ব্যালেন্সিং। আমেরিকার কৌশলগত দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য একটা মডেল। তো তুর্কি সামরিক প্রভাব আমেরিকার জন্য এক ধরনের সফট ব্যালেন্সিং। তুরস্ক এখন একটা মুসলিম বিশ্বের মধ্যে এক ধরনের মডারেট ইসলামিক টেকনোলজি পাওয়ার তৈরি করছে। বাংলাদেশের মতো দেশে এই সম্পর্ক আমেরিকার কাছে ভালো প্রভাব তৈরি করে, কারণ এটা ইরান বা চীনা সামরিক প্রভাব কমায়। বাংলাদেশ যদি তুরস্ক থেকে অস্ত্র কেনে, তা চীনা নির্ভরতা কমায়, আমেরিকার আঞ্চলিক কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। ওয়াশিংটন প্রকাশ্যে কিছু না বললেও অন্তর্নিহিতভাবে এই প্রবণতাকে তারা স্ট্র্যাটেজিক্যালি পজিটিভ রিঅ্যালাইনমেন্ট হিসেবে নেবে। তো বাংলাদেশের সামনের দিনগুলো এখনো খুব স্পষ্ট না। তার মানে বুঝতে পারতেছেন তো যে আমেরিকার একটা সামরিক ইন্টারেস্ট আছে খুব শক্ত। এটা এখন কিভাবে বাংলাদেশ ব্যালেন্স করবে এটা কে জানে, এখনো ব্যালেন্স হয়নি, এবং নির্বাচনের আগে এটা ব্যালেন্স হওয়ার সম্ভাবনা কম। তো বাংলাদেশের সামনের দিনগুলো এখন খুব স্পষ্ট না। প্রত্যেক দিন পরিস্থিতি বদলাইতেছে, নানা শক্তি নানাভাবে তার এজেন্ডা বাস্তবায়ন করার কাজে আছে। তাইলে দেশ কোন দিকে যাবে? ইলেকশন কে হবে? দেশ নিজে থেকে কোথাও যায় না রে ভাই, তাহলে নিতে হয় কোথাও। যার হ্যাডম বেশি সে তার লক্ষ্যে দেশকে নিয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, অনেকে বলে না আগেই ভালো ছিলাম, আমরা হাসাহাসি করি, ট্রল করি, ট্রল হিসেবে নেই। যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এটা ট্রল থাকবে না, আপনি বিশ্বাস করে বলবেন আগেই ভালো ছিলাম। আমার সাম্প্রতিক চীন সফর নিয়ে আপনাদের জানার ইচ্ছা আছে অনেকের, আমি জানি। আমার চীন নিয়ে বোঝাপড়ার বিষয়টা আমার এপিসোডেই প্রতিফলিত হবে। আর এই সফরটা দীর্ঘমেয়াদের সম্পর্ক রচনার। আমি চীনে থাকার সময় একটা ঘটনা ঘটিছে, কি জানেন সেটা? আমেরিকা তার একজন রাষ্ট্রদূত নিয়োগ দিছে। এই যে এটা আমেরিকার স্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ পাওয়ার আগে সিনেটের কমিটিতে একটা শুনানির সামনে দাঁড়ায় এই সিলেক্টেড হওয়া রাষ্ট্রদূত। সেখানে সিনেটররা তাকে নানা প্রশ্ন করে আর সে উত্তর দেয়। ওই প্রশ্নের উত্তর থেকে আপনি বাংলাদেশ নিয়ে আমেরিকান পলিসি কি সেটা জানতে পারবেন, ধারণা করতে পারবেন। এই ব্রেন পেপার এই পলিটিক্যাল এবং ইকোনমিক কাউন্সিলর ছিল এই 2019 থেকে 2021 পর্যন্ত ঢাকাতে। আমি অবশ্য তখন দেশে ছিলাম না, থাকলে তার সাথে পরিচয় হয়তো থাকতো, কারণ আমেরিকান এমবেসি ওই সময় প্রায় দাওয়াত করতো আর কি, মার্শা বার্নিকেটের টাইমে। তো যাই হোক, সেই শুনানিতে সে দুটা কথা বলছে যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই জরুরি, এবং সেটার মধ্যে লুকায় আছে বাংলাদেশে কি কি ঘটতে যাইতেছে। কি সেই কথা? সে নির্বাচন নিয়ে কইছে দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইন ডিকেডস। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? এর বাংলা হইতেছে গত কয়েক দশকের সবচেয়ে পরিণাম নির্ধারক নির্বাচন হইতে যাইতেছে। গত কয়েক দশকের, কিন্তু এক দশকের না, গত কয়েক দশকের। কারণ কি? কারণ এই নির্বাচনের ফল ভবিষ্যৎকে আমূল বদলাই দিতে পারে। এটা গেল এটা। আর দ্বিতীয়টা, হ্যাঁ, এই জন্য বিপ্লব করেছি আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর দুইটা আলাদা আলাদা ভাবে দেখি। আগামী নির্বাচন নিয়ে পশ্চিম এমনকি চীনের সংখ্যা কি? আমি চীনে তো শুনে আসছি, সবাই জিগাইছে, সবাই জিগায় বাংলাদেশে কি জামাত ক্ষমতা আসবে? শিবির যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে জিতছে, তার মানে কি জামাত ক্ষমতা আসবে? কি মনে হয় আসবে? হ্যাঁ, আপনার কি মনে হয় আসবে? ঠিক এখনকার রিয়ালিটি দিয়ে যদি বলেন তাহলে বলা চলে যে চান্স কম, যদিও ভালো ফাইট দিবে। কিন্তু সত্যিকারের ক্ষমতা আসতে হলে তাদের অনেক পথ পাড়ি দিতে হবে। রাষ্ট্র ক্ষমতায় যাইতে হলে আপনার এমন আচরণ করতে হবে যেন আপনি আসলেই এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন। এইটা হইতেছে আপনার প্রিপেয়ারনেস। এই প্রিপেয়ারনেসটা জামাতের নাই। মানে জামাত যে ক্ষমতায় যাবে এটা বিবেচনা করে তারা কথা বলে না। আমি একটা এক্সাম্পল দিই, জামাতের ভাইরা কিছু মনে করেন না। আপনাদের আমির বলছেন যে জামাত ক্ষমতা গেলে নারীর কর্মঘণ্টা হবে 5 ঘন্টা। তো আমি আবার একটু খুঁজে খুঁজে দেখলাম যে আরেক জায়গায় উনি বলছেন যে নারীদের না, আসলে মায়েদের কর্মঘণ্টা হবে 5 ঘন্টা। খুব ভালো কথা। তো গার্মেন্টসে যে নারী 8 ঘন্টা কাজ করে, সেখানে তো 5 ঘন্টা কাজ করলে 60% বেশি শ্রমিক লাগবে। সে খরচা গার্মেন্টস মালিক কই থেকে দিবে? যে শ্রমিক পরিবারের জন্য অতিরিক্ত 2 ঘন্টা ওভারটাইম করে অতিরিক্ত উপার্জন করে, ওভারটাইম করলে বেশি টাকা পাওয়া যায় কিন্তু স্বাভাবিক সময়ের চাইতে, জানেন তো? তো সেই টাকাটা কই থেকে পাবে?
অনেকে দেখলাম কইতেছে যে বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য এই টাইমের কথা কইছেন জামাতের আমি। বাচ্চাদের কখন দুধ দেওয়া হয়? বাচ্চা কাঁদলে তারপরে তো দুধ দেওয়া হয়, এটাই নিয়ম। কিন্তু তো এই হিসাবে দিনে 8 থেকে 10 বার দুধ দিতে হয় মায়েদের বাচ্চাদের। 5 ঘন্টা কাজ করলেও বাচ্চাকে ঠিক মতো দুধ দিতে পারবে না। তো তাইলে কি বুঝে বললেন উনি? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যে 6 মাস প্রথমে, মানে শুধু ব্রেস্ট ফিডিং দিতে হবে, শুধু বুকের দুধ খাওয়াইতে হবে 6 মাস। এই সময়টা মায়েদের পূর্ণ বেতনের ছুটি দেওয়া উচিত রাষ্ট্রের। প্রসবের আগে 6 সপ্তাহ আর প্রসবের পরে 6 মাস। আর বেসরকারি চাকরি হইলে যেমন গার্মেন্টস যদি হয়, এই ছুটির সময় বেতন প্রাইভেট ওনার বা গার্মেন্টস মালিক দেবে না, দেবে রাষ্ট্র সোশ্যাল সিকিউরিটি ফান্ড থেকে। এই টাকার জন্য অর্থ থেকে আসবে, এই টাকার জন্য অর্থ মন্ত্রণালয়ে ধর্ণা দিতে হবে না, অর্থ মন্ত্রণালয় ধর্ণা দিলে আটকে দিবে। একজন বুদ্ধিমান কর্মঠ স্বাস্থ্য বা সমাজ কল্যাণ মন্ত্রী পেলে অনায়াসে এটা করা যায়। কেমনে করা যায় এটা আর কইলাম না, কয়ে লাভ নাই এখানে। যাই হোক, তো এই যে শফিক ভাই কইলেন এটা যথাযথ হোমওয়ার্ক করছেন কি করেন নাই। আবার দেখেন এই যে গোবিন্দ প্রামাণিক কেরিয়া জামাতে পিরিতি দেখেন কতবার কইছি, শুনি না। মানে গোবিন্দ প্রামাণিক হলে খেপে পড়ে একেবারে জামাতকে যদি বাংলাদেশের সাধারণ মানুষের রাজনৈতিক সমর্থন পাইতে হয় তাহলে অখণ্ড ভারতের সেবক এই গোবিন্দ প্রামাণিকের অশুভ সঙ্গ ত্যাগ করতে হবে। জামাত যদি রাজনৈতিক ভুল করতেই থাকে তাহলে তার দলের তরুণেরা যে সম্ভাবনা তৈরি করছে সেটার সাথে এই বৃদ্ধরা প্রতারণা করছে বলে বিবেচনা করা হবে। 2 দিন পরে সবাই কইবে যে জামাত এনসিপির মতো আমার বুদ্ধি শুনে ধরা খাইছে, ধরা। তাই আগে কয়ে দিলাম, কেউ তো কারো কথা শুনে না, সবাই সবার বেশি বুঝে আর হোলসেলে ধরা খায়। আমি তো পলিটিক্যাল পার্টি করি না, আমার ধরা খেলি কি না খেলি কি। পলিটিক্যাল পার্টিরা ধরা গেলে ক্ষমতা থেকে সিটা পড়বে আর তারপরে 50 বছর ওই ঠাপ খেতে হবে। ক্ষুদ্রকালে একটা অঙ্ক কষাইতো স্কুলে, একটা তৈলাক্ত বাস বেয়া বাদর উঠিচ্ছে কিছু দূর, আবার সর করে তেলে পিছলা করে নামিচ্ছে। কতক্ষণ পর বান্দরটা আঘাত উঠবি। আমার মনে হয় জামাতরে দেখে অঙ্কটা বানাইছিল, তৈলাক্ত বাস বেয়ে উঠে আবার সর করে নামে পড়ে। জামাত মেলা কষ্ট করে রক্ত দিয়া জান দিয়া ফাঁসিতে ঝুলিয়া বাসের উপরে উঠে আবার কিছুদিন পরে গোবিন্দ প্রামাণিকের তেলে পিছলায় নিজে নামে ফাঁস করিয়া। এই অঙ্ক যেদিন স্কুলে করায় আমি স্যারে কইছিলাম, স্যারে বাসের উপরে বান্দর উঠবি কে, বাসের মাথাত কি আছে? তো স্যার এমন চোখ গরম করে তাকাইছিল যে এখনো স্বপ্নে সেই রস কষায়িত চোখ দেখে ডরাই। জামাত না হয় বাসের মাথা তো দিতে যে ক্ষমতা আছে, বান্দর কেন উঠবি? যাই হোক, বিএনপি তো জামাতরে ঘায়ল করার মেলা চেষ্টা করছে। আমি শিখে দিই বিএনপি খালি কইবেন জামাত অখণ্ড ভারতের প্রবক্তা, মোদির চেলা, যে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করতে চায় তার মিত্র, তার ডেকা স্টেজে তুলে তার সাথে দাঁড়ায় বক্তৃতা করে। আর এই ভিডিওটা চালিয়ে দেবেন, এইটা সাহেব না দেখান না ভিডিওটা। তো সারা পৃথিবীতে একটা হিন্দুত্বের গণজাগরণ হচ্ছে। এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি, এই বাংলা একটা পবিত্র ভূমি। এখানে অনুকূল ঠাকুর, হরি ঠাকুর, জগৎবন্ধু, বালক ব্রহ্মচারী, রাম ঠাকুর, দুর্গা প্রসন্ন, সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে। তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না। ভগবানের কাছে প্রার্থনা করি যে আবার নতুন করে যেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এইবার না বারবার যেন আসে, সেটা আমরা কামনা করি। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত, আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম, আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই। সেই পূরণ না হওয়া পর্যন্ত আমরা চাই যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যেন আসে। জামাতের জন্য মেলা খাটাখাটনি করে একটা ভিডিও বানাইতেছিলাম, এমনি জামাত ক্ষমতায় যাইতে পারে। তো এই গোবিন্দ প্রামাণিকের ইস্যু দেখা মেজাজ এমন খারাপ হয়েছে, বিলা হয়েছে, থুচি ফেলায়। যাই হোক, এবার বিএনপি প্রসঙ্গে আসি। বিএনপি হয়তো মনে করতে পারতেছে না যে তারা হেরে যেতে পারে এই ইলেকশনে। আমার ব্যক্তিগতভাবে বিএনপিকে হারায় দেওয়ার কোনো মিশন নাই, ইচ্ছাও নাই। আমি আগামীতে এমন একটা বাংলাদেশ চাই যে এমন একটা পলিটিক্যাল ব্যবস্থা চাই যাতে সরকারি দল বিপুল চাপের মধ্যে থাকে জনগণের, তার ফলে সে বাকশাল হয়ে উঠতে না পারে। দুর্নীতির যে একই কাহিনী সে আবার শুরু করতে না পারে আওয়ামী লীগের মতো। কিন্তু মুশকিল হইলো যে বিএনপি এতেই এমন ডরে এমন শুরু করেছে যে আগে হাইরা বসে আছে, মানে ওই রাজনৈতিক বিরোধিতা নিবারে পারে না, ওরা পারিচ্ছেই না। মানে দেশের অবস্থা এমন যে আমি যদি জামাতের আমির হইতাম তাহলে চাইতাম বিএনপি এটা আমি ক্ষমতা আসুক, পড়বি বিএনপি গাড্ডায় পড়বি, যেই আসুক সে গাড্ডায় পড়বি। তারপরে পরের টাইমে আমি চালায় ক্ষমতা চলে যাবো। আবার এই সময় শর্ট করে লিগ ঢুকে পড়ে কিনা সেটা আবার একটা চিন্তা। কিন্তু দেখা যাইতেছে বিএনপি তো বিরোধিতা, রাজনৈতিক বিরোধিতা সামলাইতেই পারে না, ওটা শিখেই নেই, ওটা পলিটিক্যাল পার্টি না। বিএনপি আগে হারার রাস্তা বসে আছে, কিছু মনে করেন না বিএনপির ভাইরা, আপনাদের কোনো চান্স আমি দেখতেছি না। আর আপনাদের হারায় দাও 1-2 এর ব্যাপার। বিএনপি এই প্রফেসর ইউনূস সরকারের কয়েকজন মন্ত্রী আর মন্ত্রী পদমর্যাদার কয়েকজন লোকরে কইছে যে আপনাদের আমাদের পরের সরকারে আপনি থাকিচ্ছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন। বাঙ্গু এলিটরা তো লোভ, টাকা দেখলে চোখ চকচক করে, ক্ষমতা দেখলে, তাই তারা কাজ শুরু করে দিচ্ছে বিএনপির। আর রাষ্ট্রের ভবিষ্যতের পথচিত্র, একদিকে পরাশক্তি, আরেকদিকে স্থানীয় রাজনৈতিক দল, সবাই এই ছোট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ডের দিকে তাকায় আছে। কিন্তু শেষ কথা বলবে কে? শেষ কথা বলবে জনগণ, যদি তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরা বাইছে নিতে চায়। মনে রেখেন, পরাশক্তিও দেখে আসছি, জনগণের উপরে কোনো শক্তি নাই। জনগণ যেদিকে থাকবে পরাশক্তি সেদিকে থাকতে বাধ্য।
সব মিলেমিশে বাংলাদেশের চারপাশে সবাই মিলে তৈরি করছে এমন এক অদৃশ্য প্রতিযোগিতার বলয়। এই প্রতিযোগিতা কিন্তু ভয় পাওয়ার না, বরং বাংলাদেশের প্রজ্ঞা আর স্বার্থ রক্ষার শক্তি পরীক্ষার সময়। আমরা যদি বুদ্ধিমত্তা, স্বচ্ছতা, আত্মসম্মান নিয়ে এই সময়কে পার করতে পারি, তাহলে এই ভূমি, এই মাটি, এই বাংলাদেশ আবারও প্রমাণ করবে ছোট রাষ্ট্র হলেও বড় শক্তিকে ভারসাম্য রাখা কেবল সাহস না, এটা একটা শিল্পও বটে। আগামী দিনের বাংলাদেশ কেবল ভোটের ফলাফলে নির্ধারিত হবে না, নির্ধারিত হবে আমরা কতটা সচেতন ভাবে নিজেদের কৌশল বেছে নিতে পারি। ইতিহাস এখন আমাদের দিকে তাকায় আছে। প্রশ্ন একটাই, আমরা কি নিজেদের ভবিষ্যৎ লিখবো নাকি অন্য কারো পরিকল্পনার কালি হয়ে থাকবো? আমাদেরকে নিজেদের ভবিষ্যৎ লিখতে হবে। সেই প্রস্তুতি নেন, সেই সময় আসতেছে। নিজের ভবিষ্যৎ নিজের ভোটের ব্যালটেই আমরা লিখে নেব। ইনকিলাব জিন্দাবাদ।